চাঁদাবাজি সম্পর্কে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, একটু শুরু করতে চাই মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে। আজকে নিশ্চয়ই আপনি বিবিসি বাংলায় তারেক রহমানের বক্তব্য ঠিক না, সাক্ষাৎকারটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধু বিএনপি নয়, সবগুলো রাজনৈতিক দলই বেশ ইতিবাচকভাবে তার আজকে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন, অনেকে প্রতিক্রিয়াও দিয়েছেন এবং তিনি অনেকে বলেছেন তিনি খুব বেছে বেছে শব্দ চয়ন করেছেন তার পুরো সাক্ষাৎকারে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরেই সংবাদ সংগ্রহ করে থাকেন, আপনি কিভাবে দেখছেন তার বক্তব্যটি, আজকের সাক্ষাৎকারটি? সাক্ষাৎকারটা আমি দেখেছি, আমি সকালেই দেখেছি, আসলে একাধিকবার দেখেছি আমি এটা, কারণ আমার কিছু কিছু জায়গা মানে একটু বোঝা দরকার ছিল। তো এটা তো একটা অসম্পূর্ণ সাক্ষাৎকার, কালকে এটার দ্বিতীয় অংশ হবে, তো কালকেও দেখব, তারপরে হয়তো পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া যাবে। তো তারেক রহমানের সাক্ষাৎকার আগে হয়নি, কিন্তু ওনার তো খণ্ড খণ্ড বক্তব্য আমরা অনলাইনে গত 1 বছর ধরেই পাচ্ছি নিয়মিত, রাজনৈতিক অনুষ্ঠানে রেগুলার দিচ্ছিলেন। হ্যাঁ, উনি দিতেন এবং ওইটার সঙ্গে এটার বক্তব্য খুব একটা পার্থক্য নেই, উনি এই ধরনের কথাই বলেন, এইভাবেই কথা বলেন। এবং উনি অনেক দিন ধরে আমি খুব মানে লক্ষ্য করেছি যে উনি খুবই পরিমিতি বোধ ওনার মধ্যে খুব চমৎকার। উনি জানেন কতটুকু বলতে হবে, কোথায় থামতে হবে, যেটা নাকি আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও এটা আমরা অনুপস্থিত দেখতে পাই। অনেক অভিজ্ঞ বয়স্ক রাজনীতিবিদরাও মানে বলার সময় হয়তো কন্ট্রোল রাখতে পারেন না, বলে ফেলেন। ওনার দলেও বহু এরকম নেতা আছে, সিনিয়র নেতা, যা বলেন এটা বুঝি না, মাঝে মাঝে মানে মিলাতে পাই না। বাট ওনার বক্তব্যগুলি খুবই মানে পরিমিতি বোধ ছিল এবং মেদহীন শব্দ প্রয়োগ করেছেন, ভালো বলেছেন উনি। ওনার বক্তব্য আমার পছন্দ হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আমি ঠিক মানে আমার কাছে ক্লিয়ার না। কেমন রাজনীতিবিদরা যখন কথা বলেন তখন ওনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, ওনারা আমার ধারণা রাখেন, এখানে আমাদের এখানে 2জন রাজনীতিবিদ আছেন, ওনারা বলতে পারবেন। ওনারা সবসময় মাথায় রাখেন যে আমার এই কথাগুলো যে আমাকে জিজ্ঞাসা করেছে কেবল তার জন্যই না। আপনি একটা কথা জিজ্ঞাসা করলেন, 2 পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করবেন, ওনারা কিন্তু জানেন এই কথাগুলো ওনারা কিন্তু কেবল আপনাকে বলছেন না, ওনার আরও একটা বৃহত্তর জনগোষ্ঠী আছে, আরও একটা বৃহত্তর শ্রোতামণ্ডলী আছে যারা শুনতেছে, দেখতেছে। খালি কীভাবে কী বলছেন এটাই না, কীভাবে বলছেন তারা ওইটাও খেয়াল করতেছেন। তো তারেক রহমান সাহেব নিশ্চয়ই জানেন, উনি তো ওইভাবে কথা বলেন। তো ওখানে যদি অস্পষ্টতা থাকে সেটা কিন্তু আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে এক ধরনের আপনার এটা ভালো না। আমি নিজে পার্সোনালি পছন্দ করি না। কোন বিষয়টা অস্পষ্টতা ছিল? একদম শুরুর দিকেই দেখেন, প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি দেশে আসছেন না কেন? উনি বললেন কিছু সঙ্গত কারণে উনি আসছেন না। অবশ্যই সঙ্গত কারণ, অসঙ্গত কারণে উনি থাকবেন এটা তো আমি ভাবিও না। বাট আমি তো জানতে চাই এই সঙ্গত কারণটা কি? সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট? সঙ্গত কারণটা কি ওনার দল তৈরি করেছে? এই সঙ্গত কারণটা কি সরকার তৈরি করেছে, না কে তৈরি করেছে? নাকি যে সঙ্গত কারণ সৃষ্টির পেছনে আমার মতো সাধারণ পাবলিকের কোনো ভূমিকা আছে কিনা, সেটা আমরা জানতে চাই। তো এই অস্পষ্টতাটা আমি ভেবেছিলাম উনি বোধহয় ক্লিয়ার করবেন। দেখেন এই প্রশ্নটা বাংলাদেশের যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না, কেন আসেন না, কবে আসবেন। এই পরবর্তী সময়ে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন পর্যন্ত উনিও দেন নাই, ওনার দলও দেয় নাই, কেউ দেয় নাই। কেন দিবেন না? আচ্ছা, আমরা সেই উত্তরটা মনে করে জানতে চাইবো। আমি তার আগে একটু ঘুরে আসি ফুদ্দের কাছে। ফুদ্দ, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যখন বিবিসি বাংলা সাংবাদিকরা চাঁদাবাজি এবং দখল নিয়ে প্রশ্ন করেছেন, বিশেষ করে দখলের কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, আমি একটু কোরআন কোট পড়ি 2-3 লাইন। 5 তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সঙ্গে সঙ্গে পালিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে। তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। তিনি এবার আবার বলেছেন, আপনি যে কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে, সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণও করেছি। আমি বলতে চাচ্ছি, দখল নিয়ে তার কথাটি ছিল এরকম যে যেগুলো বিএনপির বিরুদ্ধে দখলের অভিযোগ আছে সেগুলো তিনি বোঝাতে চেয়েছেন যে এগুলো বিএনপির বিশেষ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই বিএনপির সম্পত্তি ছিল, যেগুলো আওয়ামী লীগ দীর্ঘদিন দখল করে রেখেছিল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সেগুলো আবার পুনরায় বিএনপি দখলে নিয়েছে। বিষয়টি কি এরকমই ভাবা যাবে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আংশিক তো এটা সত্য যে আপনার
16 বছরে শুধু বিএনপি না, যারা এই বিরোধী দলীয় রাজনীতি করেছেন অথবা যেখানেই ক্ষমতার অপব্যবহার করে যে কারো হাট মাঠ ঘাট ইজারা পুকুর বাড়ি ঘর দখল করা যায়, এই ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, লক্ষ লক্ষ মানুষের ঘটেছে, রাজনৈতিক মানুষের জীবনে ঘটেছে, অরাজনৈতিক লোকদের জীবনে ঘটেছে। অত ওনার কথাটা এটা আংশিক সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু পুরোটা সত্য না। তো আমাদের গ্রামে গঞ্জে এখন যা দেখতে পাচ্ছি, যেমন আমি এখন 1 সপ্তাহ পরে আমার এলাকায় নির্বাচনী এলাকাতে ফিরলাম আজকে, আপনাদেরকে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে যে একজন বালু ব্যবসায়ী, উনি রাজমিস্ত্রির কাজ করেন, উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায়ী আছে, উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার 6 টাকা করে চাঁদা দিতে হতো। জি, যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় 21 টাকা, 15 টাকা বেড়েছে, মানে 15 টাকা বেড়েছে, কত শতাংশ। এবং উনি ওই রুটটু নাকি মানে রুট আর কি, মানে ওই এলাকা থেকে যারা বালু কিনবেন অথবা বালু ঢুকাবেন, অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে, যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বেরোবে এই এলাকার ভিতরে, এইটা হচ্ছে রেট। না হলে ওই ট্রলার পর্যন্ত ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর কি, এরকম অবস্থা। বালু একদম পুরো আনলোড করে পানিতে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে, এবং নামসহ পদবী সহ বলেছেন কারা কারা। এর ভিতরে বহিষ্কৃত নেতাকর্মীরাও আছে। এইটা একটা এক্সাম্পল। দ্বিতীয়ত হচ্ছে মাহেন্দ্র ওই যে অটো গ্রামে ট্রামে যেগুলো চলে টলে, আপনার এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে আপনার মাসে টাকা দিত 700 টাকা চাঁদা, আওয়ামী লীগকে দিত। এখন তারা দেয় 1700 থেকে 1900 টাকা দেয় প্রতি মাসে। এবং টাকাটা কারা নিচ্ছে, একদম নাম পদবি টদবি দল টল সহ সব। এটা কি বিএনপি নিচ্ছে নাকি জামাত এনসিপিও আছে? লার্জলি মোটা দাগে বিএনপি নেতাকর্মীরা নিচ্ছে। এখন এই রকম আমার এলাকাতে আপনার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিল, মাদক সহ ধরা পড়েছে, তাকে বহিষ্কার করেছে, গত কয়েকদিনের মধ্যে করেছে। বিএনপি যে অ্যাকশন নিচ্ছে না তাও না। এইটা কি বিএনপি চায় তার নেতাকর্মীরা এটা করুক? বিএনপির সিনিয়র নেতারা আসলে চায়ও না। সিম্পলি যেটা হয়েছে যে রাজনীতিটা এত পচে গেছে, এবং রাজনীতির ভিতরে গণতন্ত্র না থাকার কারণে যেটা হচ্ছে, মারামারি থেকে শুরু করে অস্বচ্ছ একটা জীবন, নদী বন্দর দখল করা, সবকিছু, এইটা একটা ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্সের ক্রাইসিস। এবং আমি মনে করি যে তারেক রহমান যেহেতু একটা সংস্কারের রাজনীতি প্রস্তাব করেছেন, ওনাদেরকে খোলা মনে এই কথাগুলো বলতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা আছে, আমার নেতাকর্মীরা এগুলো করছে, এখনো করছে, কারা কারা করতেছে আমাদেরকে বলেন, আমাদেরকে সাহায্য করেন আপনারা তথ্য দিয়ে, আমরা অ্যাকশন নিব। এই খোলামেলা জায়গাটাতে আসলে যেটা হবে, দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনটা আসবে বলে আশা করছি আমরা, সেই ব্যাপারে জনগণ আসতে হবে। মাসুদ ভাই কারেক্টলি এটা বলেছেন যে খোলামেলা কথা না বলে এলোমেলো অথবা ঘুরপ্যাচ কথা বলাটা এখনকার। আমরা আজকে তারেক রহমান খোলামেলাই বলেছেন, আমি আরেকটা লাইন পড়ি, তিনি বলেছেন যে দেখুন আমরা একটা রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে আমরা অস্বীকার করছি না, ঘটেছে যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে, এটিও আবার সত্য। তো এই জন্য বলতেছি এটা খোলামেলা বলতে হবে যে ইয়েস আমার নেতাকর্মীরা এই কাজগুলো করছে। একটু আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই নীলুফার চৌধুরী মনে আপনার কাছে। দুটি বিষয় এসছে, একটি এসছে অস্পষ্টতা, আর এখানে এসছে দখল বা চাঁদাবাজি বিষয়। আপনি এখানকার বিএনপির প্রতিনিধি, তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলছিলাম। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, উনার সাক্ষাৎকারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অসাধারণ, আমরা বলবো, আমরা না শুধু, তার বিপক্ষের যে জনগণ আছে অন্য দলের, তারাও কিন্তু চুলচেরা হিসাব করে সমালোচনার জায়গাটা কিন্তু খুব কম নেতিবাচক বলতে পেরেছে। আমরা ভীষণ খুশি এই সাক্ষাৎকারে। এখানে কিন্তু সরলতা আছে, সত্যবাদিতা আছে এবং স্বীকারোক্তি আছে। আমি যদি দুই পক্ষের যদি বলি যে ফুয়াদ সাহেব যেটা বলছেন, সেখানে কিন্তু উনি স্বীকারোক্তি করেছেন যে হ্যাঁ হয়েছে, আমরা বিচার করেছি, এবং বিচারটা কোন পর্যায়ে, আমরা তো বিচারের বাইরে কিছু করতে পারি না, কারণ আমরা আমাদের বহিষ্কারের বিচার, স্থগিত বিচারের বাইরে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এখানে নির্লিপ্ত থেকেছে, সরকার বিচার করে নাই, সরকার অ্যারেস্ট করে নাই, সরকার শাস্তির মুখোমুখি তাদের আনেন নাই। এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল সাহেব যেটা বললেন, সেটাই কিন্তু উনি বলেছেন যে আমি খুব সত্বর আসবো এবং আমি আসতে চাই,
আমি ফিল করি সব সময়, এবং যতটুক তাড়াতাড়ি সত্তর, যেহেতু আমি নির্বাচন করব, নির্বাচনের আগে আমি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাঠে থেকে আমি হ্যাঁ হ্যাঁ বলেছে মাঠে থেকে আমি নির্বাচন করব। নির্বাচন করবো মাঠে থেকে। তো এইটাই মাঠে থেকে নির্বাচন করবে, এবং উনি যেখানে আছেন, আমাদের কিছু সমস্যা যে হন না তা না, মুখোমুখি একজন মানুষ শারীরিকভাবে থাকলে যতটা লাভবান হয়, কিন্তু আমরা যে লস করছি তাও কিন্তু না। ওনার কথা মতো দল চলছে, দল খুব ভালোভাবে চলছে। অন্য অন্য জায়গাগুলোয় সবগুলাই প্রায় সমস্ত বাংলাদেশে যত বড় দলটা আছে, উনি তো প্রায় 8-10 বছর যাবৎ সরাসরি উনি রক্ষণাবেক্ষণ করেন। তাতে কিন্তু দলের চান না যে দেশে চাঁদাবাজি চলুক, তিনি চান না যে বিএনপি দখলদারিত্ব করুক, কিন্তু এগুলো তো কমছে না। এটা আপনার মনে করেন যে এটা সব দলেই কিছু না কিছু আছে। আপনি দেখেন সিলেটের যখন সাদা পাথর হারিয়ে গেল, ওইখানে কিন্তু খালি বিএনপি ছিল না, আরো কিন্তু অন্যান্য দল, সর্বদলীয় জোট ছিল। এরকম অনেক জায়গায় কিন্তু সর্বদলীয় জোট থাকে। যে এই যে চাঁদাবাজটা, যে উনি যেমন বললেন যে নাম ধরে ধরে বলতে পারবো, নাম ধরার মধ্যে এবং বাইরেও কিন্তু কিছু লোক থাকে, তাদেরও কিন্তু তারা দিয়ে খায়। আমরা যেটুকু খবর টবর পেয়েছে, এখন উনি এর চেয়ে বেশি আমার মনে হয় না যে শাস্তি উনি দিতে পারেন। যখন যেভাবে শুনছেন উনি সাথে সাথে অ্যাকশনে যাচ্ছেন, এখন যেটুকু না শুনছেন সেইটুকু তো অ্যাকশনে যেতে পারেন না। আর যেখানে সরকারকে বলছেন, সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সরকার ব্যবস্থা নিচ্ছেন না, বা আপনার সরকারের সাথে যারা আছে তারা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা ধরপাকড়ে যাচ্ছেন না। এই জায়গাগুলায় আপনার যে পর্যন্ত নির্বাচনটা না হবে, সেইখানে আমাদের এর চেয়ে বেশি কিছু করার আর কি করতে পারি সম্ভব না। জি জি আপা, মাসুদ একটু জানতে চাইবো, যেটা আপা বলছিলেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না, সরকার বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেছে। তারেক রহমান আজকে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল তো আর পুলিশিং করতে পারে না, তিনি তার সাক্ষাৎকারে এটি বলেছে। আচ্ছা, আমার আপনার কাছে জানতে চাওয়া, এই সরকার বিএনপির এই যেসব অভিযোগ আছে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন পারছে না? কি ভয় তাদের? তারা নিচ্ছে না, তাই পাচ্ছে না। কেন নিচ্ছে না? কেন তারা না নেওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ বলি আমি আপনাকে, এই সরকার মানে দেখেন, এখানে আবার আরেকটা কথা আছে কিন্তু, এই চাঁদাবাজ সম্পর্কে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের একটা জায়গায় আমার একটু আবার আপত্তি আছে। উনি একটা গল্পের মতো করে বলছেন যে অনেক সময় এমন হয়েছে, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা বলেছে, এবং এক ভাই আগে ফ্যাসিবাদের, আমি বলি এক ভাই আগে ফ্যাসিবাদের হেল্প নিয়ে জমি দখল করেছিল, এখন ফ্যাসিবাদ পালাইছে, ওইটাও পালাইছে, এখন সে তার হারিয়ে যাওয়ার সম্পত্তি পুনরুদ্ধার করছে। এটাকেও অনেকে চাঁদাবাজি হিসাবে বলছে। ঠিক আছে, দেখেন এই ঘটনাগুলো আমি বলি আপনাকে, একজন চোর, তাকে যদি আপনি হাতে নাতেও ধরেন, হাতে নাতে ধরে ফেলেছেন আপনি, তারপর তাকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু তার কাজের পক্ষে দুই একটা যুক্তি দাঁড়া করে দেবে, সে কি কারণে এই কাজটা করছে। কেউ কিন্তু স্বীকার করে না যে আমি এই কামটা করছি। এখন এখানে যে কথাটা উনি বলেছেন, উনি তো দেখে আসেন নাই, ওনাকে কেউ শোনাইছেন এই কাহিনীগুলি, উনি দিয়েছেন জাজ করতে, যে তোমরা একটু জাজ করে দেখো তো এই ঘটনাটা কি, এই যে অভিযোগটা পেলাম এটা কি, ঘটনাটা কি। এবং এই জাজ করার পর এরা ওনাকে জানাইছে যে ঘটনা তো এভাবে ঘটছে। ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটে না এই সোসাইটিতে, আমি তা বলি না, কিন্তু সেটা সংখ্যা হবে 1000-এ 1টা, মানে পুনরুদ্ধার যেটা। হ্যাঁ, তো উনি এটা তো বলছেন, তো উনি যখন এটা বললেন, উনি 1000-এ 1টা যেটা ঘটছে এটা তো উনি বলতেন না, বাট ওনার কাছে ইনফরমেশনটা গেছে সেটা হলো গিয়া 10-এ 7টা। আমার এই জন্য উদাহরণটা দিচ্ছেন। আমি এখানে ওনাকে সবিনয় বলবো যে যাদের উপরে আপনি নির্ভর করছেন, এরা আপনাকে ডুবাবে, জাস্ট ডুবাই দেবে আপনাকে। এদের উপর বিশ্বাস করেন না, তাহলে দেশের মানুষ জিনিসটাকে এভাবে দেখে না। কিন্তু কি করার তাহলে তারেক রহমানের বিএনপির উপর নির্ভর না করেন? কি করবে? তা না, আমি কি করার যেটা উনি ভালো বুঝবেন, সমস্যাটা তো ওনার, এটা তো আমার সমস্যা না। আমি যা দেখতেছি সেটা উনি আমার চেয়ে অনেক ভালো বুঝেন। উনি এত বড় দল চালাচ্ছেন, উনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন ভাই। আমি ওনাকে একটা জায়গায় কিন্তু বললাম যে আমার অভিজ্ঞতার আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমি মনে করি এই লোকগুলো আপনি ডুবাবে, এবং যখন মানুষ বড় হয়ে যায় তখন উনি অনেক ছোট ছোট জিনিস কিন্তু দূরের থেকে দেখে।